অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আগামী মাসের বাংলাদেশ সফর অনুষ্ঠিত। খেলোয়াড়দের রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ টিম অস্ট্রেলিয়ার। বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক, নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। মিনা ট্র্যাজেডিতে এখনো অন্তত 138 বাংলাদেশি নিখোঁজ, নিহত 28 নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। হজ এজেন্সির ফাঁদে পড়ে বিপাকে শতাধিক বাংলাদেশি হাজি। বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 140টি দেশের মধ্যে এখন অবস্থান 107-এ, সিপিডির রিপোর্ট প্রকাশ। এবং আগামী মাসের প্রথম সপ্তাহে এই গেজেটে অন্তর্ভুক্ত হবে বীরাঙ্গনাদের নাম, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রের এই স্বীকৃতিতে বীর নারীদের সন্তোষ প্রকাশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। ক্রিকেটারদের রাজ্য দলে অনুশীলন ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে টিম অস্ট্রেলিয়া। গেল 28 তারিখে 2টি টেস্ট ও একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল অজিদের। হঠাৎ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের কথা জানিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এবারে তারা খেলোয়াড়দের নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন, যা বাংলাদেশ সফর বাতিলেরই ইঙ্গিত বহন করে। শনিবার নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত 28 সেপ্টেম্বর স্টিফেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। তবে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র বাণিজ্য বিভাগ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দেয়। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গত 27 সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল, এবং গতকাল কোনো কিছু না জানিয়েই শন ক্যারল তার দেশে ফিরে যান। যদিও বাংলাদেশ থেকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতালীয় নাগরিক হত্যার কারণে বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে তার সরকার। দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন ব্যাহত করার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখার আগের দিন বাংলাদেশের অর্জিত সাফল্য তুলে ধরে জাতিসংঘ বাংলাদেশ মিশনে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারে অবধি 4 জাতীয় নেতাকে হত্যা করা হয় এবং এরপর থেকে যে হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু, সেখান থেকে আজকে বাংলাদেশকে অন্ততপক্ষে সেই সন্ত্রাস এবং জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করবার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা কিন্তু বাস্তবায়ন করছি। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে তার সরকার। শুধু বাংলাদেশকে আজকে বিশ্বব্যাপী এ ধরনের প্রচেষ্টা চলছে, আইএস সৃষ্টি, এটা সেটা, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি। একজন বিদেশি নাগরিক মারা গেল, এটা সত্যি এর জন্য আমরা দুঃখিত, এটা তো দুঃখজনক ঘটনা। কিন্তু আবার সেটাও চিন্তা করেন যে নিউ ইয়র্ক শহরেও তো আমার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। তখন এখানে সবাই রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিল, এখানকার সরকার বা অন্যান্য দূতাবাস কেউ তো দেয়নি। কিন্তু ওখানে কেন আপনার এই বিভিন্ন দূতাবাস দিল সেটা আমরা জানি না। এরপরেই আমরা তৎপর দেখলাম বিএনপির এক নেতা খুব বড় করে এটাকে কথা বলছে। এখন তো সন্দেহ হয় যে ওনাকেই বোধহয় ধরে ইন্টারোগেশন করা উচিত যে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা আছে কি না। প্রধানমন্ত্রী আরো বলেন, যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত সংবিধানেরই লঙ্ঘন। কারো যদি ভালো না লাগে সে মানবে না, এটা ঠিক আছে, কিন্তু মানে কারো ধর্মের ব্যাপারে বাজে কথা বলে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এটা তো কখনো মানে কারো কাছে গ্রহণযোগ্য না। প্রধানমন্ত্রী সব হত্যাকাণ্ডের বিচার করারও প্রতিশ্রুতি দেন। এমডিজির সফলতার পর বাংলাদেশের লক্ষ্য এখন এসডিজি। সকল বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবেই, এমন আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিনায় পদদলিত হয়ে এখন পর্যন্ত 28 জন নিহত বাংলাদেশি হাজির পরিচয় নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। এছাড়া আরও 138 জন নিখোঁজ রয়েছেন এবং 34 জন হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। এ বিষয়ে আরও তথ্য জানতে আমরা কথা বলেছি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। মক্কা থেকে তিনি জানাচ্ছেন সবশেষ তথ্য।
মিনা দুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি স্বজনদের খোঁজে জেদ্দা কনসুলেটে ভিড় জমাচ্ছেন নিহত ও নিখোঁজের স্বজনেরা। নিহতর পরিচয় ছবি সহকারে তাদেরকে দেওয়া হয়েছে এবং পাশাপাশি প্রায় শতাধিক হাজি নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন, কিন্তু নিজে যে তালিকাটি দেখেছি সেটিতে প্রায় 215 জন বাংলাদেশি নিখোঁজের তালিকা রয়েছে। ইতিমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে, যে কারণেই তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। তাদেরকে শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আর এখনো যে সকল আত্মীয় স্বজন নিখোঁজ রয়েছেন হাজিদের, তাদেরকে যথাযথ পরিচয় সহকারে মক্কা বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে আমাদের একটি সাংবাদিক সেখানে রাষ্ট্রদূত আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশি হাজি যারা নিহত হয়েছেন তাদের সকলের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া চলছে। এছাড়া নিহত আরো অনেক হাজি রয়েছেন। আর পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, প্রায় 180 থেকে 90 জনের ডেড বডি, যাদের চেহারার অধিকাংশ বাংলাদেশের সাথে মিলে, তো এরকম ডেড বডি হাসপাতালগুলোর মর্গে রাখা আছে, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে আর কি পরিচয় শনাক্ত করে তারপরে বাংলাদেশের যে নিখোঁজ হাজিরা আছেন তাদের ডিএনএ টেস্ট করে এবং তাদের রক্তের গ্রুপ মিলিয়ে তাদের পরিচয় দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। তো এ ছিল আমার কাছে মিনা দুর্ঘটনায় নিহত হাজিদের সবশেষ খবর। এদিকে মক্কার 6টি কবরস্থানে ৭৪,৭০০ কবর তৈরির নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মিনায় হজের দিন পদদলিত হয়ে নিহত হাজিদের মৃতদেহ সহ বেশ কিছু লাশ দাফনের জন্য এই কবরগুলো প্রস্তুত করা হচ্ছে বলে জানায় মক্কা সচিবালয়। সোমবার আরব নিউজের অনলাইন সংস্করণে প্রকাশিত হয় এই খবর। মক্কা সচিবালয়ের গণযোগাযোগ বিষয়ক পরিচালক ওসামা জাইতুনের বরাত দিয়ে আরব নিউজ আরও জানায়, নিহত হাজিদের গোসল ও অন্যান্য ধর্মীয় কাজ সম্পাদনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের। তবে নিহতদের পরিবারের সম্মতিতেই মৃতদেহ দাফন করা হচ্ছে বলে জানান ওসামা জাইতুন। পরিবার চাইলে মৃতদেহ দেশে নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। সৌদি পত্রিকা আরব নিউজের অনলাইন সংস্করণে খবরটি প্রকাশের পর প্রশ্ন দেখা দিয়েছে মিনায় পদদলিত হয়ে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে। আরব নিউজে প্রকাশিত এই খবরে আরও বলা হয়, সৌদি আরবের মালা কবরস্থানে 30,000, আল আদিল কবরস্থানে 2,000, আল শারিয়া কবরস্থানে 22,000 এবং আল হারাম কবরস্থানে 20,000 কবর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আল রাবয়ে ও আরাফাত কবরস্থানেও বেশ কিছু কবর তৈরি করা হবে বলেও জানায় আরব নিউজ। সৌদি আরবে গিয়ে হজ এজেন্সির প্রতারণার ফাঁদে বিপাকে পড়েছেন শতাধিক বাংলাদেশি হাজি। মক্কা থেকে প্রায় 14 কিলোমিটার দূরের একটি আবাসিক ভবনে অনেকটা জিম্মি করে রাখা হয়েছে তাদের। প্রয়োজনীয় সুযোগ সুবিধার পাশাপাশি মুআল্লিম কার্ড না পাওয়ায় এখন তারা ঘরে বন্দী। দেশে ফিরতে পারবেন কিনা এ নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও ধরাছোঁয়ার বাইরে দায়িত্বে থাকা মুআল্লিম এবং এজেন্সির মালিকরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমি 18 ঘন্টা দাঁড়ায় ছিলাম। ইন্ডিয়ানদের দেখলাম তারা তাদের লোকদের খুঁজে নিয়ে তাদের গাড়িতে উঠে গেছে। আমাদের খুঁজার মধ্যে কোনো বাংলাদেশের কোনো মিশনের লোক নাই। এভাবেই নিজের ভোগান্তির কথা জানালেন বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে হজ করতে যাওয়া এক হাজি। বাকিরা অভিযোগ করলেন, জমি বিক্রি করে বা জমানো লাখ লাখ টাকা এজেন্সির হাতে তুলে দিলেও সঠিক নিয়মে হজ পালন করতে পারেননি তারা। এই যতগুলো লোক আছে এগুলো কি আল্লাহর রাস্তায় আসছে? আমরা কিন্তু আল্লাহর রাস্তায় আসি নাই। হয় আমার জমি বিক্রি করছি, তাহলে আমার জমানো টাকা দিয়ে আসছি। আমরা এখানে আসছি, আমাদের টাকা খাওয়ার সবকিছু টাকা কিন্তু তারা অ্যাডভান্স নিয়ে গেছে। আমাদের কাছে 3 লাখ টাকা আমাদের যে 3,40,000 টাকা আমার আইনসে হজের একদিনের। মাকাম নামের একটি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করতে সৌদি আরবে যান তারা, কিন্তু জেদ্দায় পৌঁছানোর পরই শুরু হয় বিপত্তি। এজেন্সি কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দেখভালের কোনো ব্যবস্থাই নেই সেখানে, বরং অসুস্থ এবং বয়স্ক এসব হাজিদের কয়েক মাইল হাঁটিয়ে যেন তেন ভাবে একটি ভাড়া বাসায় নেওয়া হয়। সেখানেও হাজিদের খাবারের কোনো ব্যবস্থাই করেনি দায়িত্বে থাকা সৌদি মুআল্লিম। আমাদের যে মুআল্লিমের নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বার বন্ধ, আরেকটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারটা উনি বলে যে 10 রিয়াল ঘুষ দিয়ে আপনি যে কোনো একটা বাসে চলে আসেন বাঙালিদের। তো আমি বললাম, ভাই আমি আরবি জানি না, সৌদি আরবে আসিনি কখনো,
এখনো, আপনি আমাকে নেওয়ার কথা, নিতে আসেনি। শেষে হোটেলে এসে আমি আল্লাহর দয়ার রহমতে আমি কোনো মতো হোটেলে এসে পৌঁছলাম। এইসব হাজিরা মোয়াল্লেম কার্ডও হাতে না পাওয়ায় গ্রেপ্তারের ভয়ে অভিযোগ করতে বাইরে বেরোতে পারছেন না। তবে কেউ কেউ ঝুঁকি নিয়ে হাজির হন হজ মিশনের দায়িত্বে নিয়োজিত কনসুলার আসাদুজ্জামানের কাছে। অভিযোগ শুনে তিনি গৃহবন্দী হাজিদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেন বলে জানান তারা। হাজিরা জানিয়েছেন তাদের সাথে একজন হাজি 3 দিন ধরে নিখোঁজ রয়েছেন, যার সম্পর্কে কিছুই বলছে না এজেন্সি। এমনকি তাদের কাছে কোনো কাগজপত্র নেই, ফলে তারা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। সময় সংবাদ, সৌদি আরব। সকালে সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট এসে পৌঁছলেও গতরাত 2টার নির্ধারিত বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটটি এখন পর্যন্ত আসেনি। এক একটা ফ্লাইটের জন্য বিমানবন্দরে স্বজনদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। এদিকে বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের অপেক্ষা করার জন্য কোনো নির্দিষ্ট জায়গা না থাকার অভিযোগ করেছেন অপেক্ষমান স্বজনরা। এর ফলে নানা হয়রানির শিকার হচ্ছেন বলেও তারা দাবি করছেন। অন্যদিকে গতকাল যারা নির্ধারিত সময়ের অনেক পরে ঢাকায় পৌঁছেছেন তারা এখনো পর্যন্ত তাদের মালামাল বুঝে পাননি বলে অভিযোগ রয়েছে। কখন কোন বিমানে তাদের লাগেজ আসবে সেই ব্যাপারেও স্পষ্ট কোনো তথ্য তাদের দেওয়া হয়নি বলেও তারা জানান। দায়িত্বরত মুয়াল্লিম এবং সৌদি কর্তৃপক্ষের গাফিলতির কারণে এসব সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ হাজিদের। বাংলাদেশ থেকে এবার হজ করতে গেছেন প্রায় 1,07,500। হজের ফিরতি ফ্লাইট অক্টোবর মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। সৌদি বাদশার ছেলে হজ করার জন্য আসবে, এই জন্য 4টা রাস্তা একসঙ্গে ব্লক করে দিয়েছিল। ব্লক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই লোকগুলা জাম লাগে গেল। টপটা করে কার হয়েছি 500 লোক একেবারে মরছে, আমরা চোখে দেখে আইছি। সবার মধ্যে আতঙ্ক, এই যে হজ করতে যেতেই তো মানুষ এখন ভয় পায়, অনেক লোক মারা গেছে না। বাংলাদেশের মুয়াল্লিমেরা সত্য কথা বলতে তারা ব্যবসা করে, আসলে এরা খুব একটা ভালো না। 29 তারিখে রাত 12টা 12:30 আমরা ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি। আমাদের মাল ওখানে লাগেজ করে আসছিল, কিন্তু সেই মাল এখনো আসেনি। এখন ওরা বলতেছে যে আসবে, আপনার পরবর্তী বিমানে আসতে পারে, আপনার অপেক্ষা করে। বিশ্ব অর্থনীতি ও বিনিয়োগ প্রতিযোগিতা সক্ষমতা সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর ফলে এই সূচকে 109 থেকে বাংলাদেশের অবস্থান এসে দাঁড়িয়েছে 107-এ। বিশ্বের 140টি দেশের এই সূচকের তালিকায় শীর্ষ রয়েছে সুইজারল্যান্ড। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। এছাড়াও বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সুশাসন প্রতিষ্ঠা সূচকে বাংলাদেশ 132তম অবস্থানে রয়েছে বলেও এই প্রতিষ্ঠানটি জানিয়েছে। গত বছরের 109তম অবস্থান থেকে এবার 107 হয়েছে। আবার গত বছরে একই দেশগুলোর সাথে যদি আমরা তুলনা করি তাহলে অবস্থানটি আরো একটু ভালো হয়েছে, 106তম। অর্থাৎ বাংলাদেশের অবস্থান লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে 2 ধাপ থেকে 3 ধাপ অগ্রগতি। কম্পিটিটিভ প্রাইসের প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। টেকনিক্যাল রিকোয়ারমেন্ট এখন অনেকে পূরণ করতে পারে, সেটি বলা হচ্ছে। বৈদেশিক বাজারে ট্যারিফ ব্যারিয়ারগুলো আস্তে আস্তে কমে আসছে, সেটির কথাও তারা এখানে তুলে ধরেছেন। স্বাধীনতার 4 দশক পরে অবশেষে বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে সরকার। প্রথম ধাপে 150 জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন আগামী মাসের প্রথম সপ্তাহেই এই বীর নারীদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের নথিপত্র ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের নাম চূড়ান্ত করা হয়েছে। এদিকে দেরিতে হলেও রাষ্ট্রের এই স্বীকৃতিকে সন্তোষ জানিয়েছেন বীর নারী ফেরদৌসী প্রিয়ভাষিনী। বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী ইসলাম। অনেক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা আর আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ পায়। আর সেই সংগ্রামে নারীর অবদান কোনো অংশেই কম ছিল না। কিন্তু মুক্তি সংগ্রামে অবদান রাখা সেই সব বীর নারীদের অবদানের কথা স্বাধীন রাষ্ট্রে বারবারই উপেক্ষিত থেকেছে। লাল সবুজের পতাকার এই স্বাধীন ভূখণ্ডটির জন্মের 44 বছর পরে অবশেষে সেই সব বীর নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে। এই সম্মাননাকে জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবেই দেখছেন স্বীকৃতি পাওয়া বীর নারীদের একজন ফেরদৌসী প্রিয়ভাষিনী। সেই স্বীকৃতি সেইভাবেই দেখছি যেমন করে স্বাধীনতার স্বীকৃতি মিলেছিল, সেখানে বিলম্ব কোনো ব্যাপারই নয়। এত দুঃখের তো কোনো পাওয়া হতে পারে না, কোনো চাওয়া হতে পারে না। তাই এখন যা পাচ্ছি সেটা সোনার মুকুটের মতো লাগছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধাদের মতোই সুযোগ সুবিধা পাবেন, আর বাকিদের নামও উপযুক্ত তথ্যপাত্র সংগ্রহের মাধ্যমে পর্যায়ক্রমে আগামী 2 বছরের মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করা হবে। প্রায় 150 উপরে অনুমোদন হয়েছে, এখন গেজেটে চলে যাবে। আগামী মাসের ধরুন প্রথম সপ্তাহে অবশ্যই গেজেট হয়ে যাবে। একটা মুক্তিযুদ্ধে যা যা সুযোগ সুবিধা পাবেন, নারী মুক্তিযুদ্ধে যারা বীরাঙ্গনা হিসেবে যারা আসতেছেন একই সুযোগ সুবিধা পাবে। এই অর্থ বছরের মধ্যে যারা হবেন, এই বছরের জুলাই মাস থেকে ওনারা বার্তা পাবেন। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় যারা সেই সময়ের দুঃসহ স্মৃতিগুলো আর নতুন করে সামনে আনতে চাচ্ছেন না, তাদের নাম নথিভুক্ত করা হলেও তা প্রকাশ করা হবে না। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পশুর হাড় ও ছোট চামড়া দিয়ে তৈরি হচ্ছে ওষুধ সহ বিভিন্ন পণ্য। উন্নত প্রযুক্তি ও প্রক্রিয়াজাতের মাধ্যমে গড়ে উঠতে পারে নতুন শিল্প, বলছেন বিশেষজ্ঞরা। এবং মাত্র 3 কিলোমিটার রাস্তা সংস্কার না করায় দুর্ভোগের টাঙ্গাইলের মির্জাপুরের লক্ষাধিক মানুষ। ইউপি চেয়ারম্যানের দাবি, কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কাজ হয়নি। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত 6 বছরে বাংলাদেশের 1.5 কোটিরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ শীর্ষে। বাস্তুহারা এসব মানুষগুলো জীবিকার তাগিদে ঠাঁই নিচ্ছেন দেশের বিভিন্ন শহরাঞ্চলে। সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসন ঠেকাতে এখনই সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। রিপোর্ট তরিকুল ইসলাম। প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার প্রায় 1 কোটি মানুষ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের জীবন জীবিকাকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে, যে কারণে উপকূলীয় এলাকায় ঘটছে বাস্তুচ্যুতির ঘটনা। মূলত সিডর ও আইলার পর থেকে এ বিষয়টি লক্ষণীয় হয়ে ওঠে। এর মধ্যে খুলনার দাকব, কয়রা ও বটিয়াঘাটা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং বাগেরহাটের মংলা উপজেলায় এ সংখ্যা বেশি। এক পরিসংখ্যান অনুযায়ী এসব এলাকার 8,42,000 মানুষ প্রাথমিকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়ে। আইলার সময় এই জায়গায় পুরুষ লোক নেই, কিছু মহিলারা আছে, পুরুষ লোকরা বাইরে কাজ করে চলে গেছে। মানুষ সব চলে গেছে জঙ্গলে, বিভিন্ন জায়গায় কাজ কামের সঙ্গে, ঢাকা শহরে খুলনায়। আমরা কতদিন আছি, কি কষ্টই, খুব কষ্টে, ঘরেও থাকার মতন একটু কোনোরকম ওই যে কুড়িয়ে বেঁধে আছি। বিশ্লেষকরা বলছেন, গত 7 থেকে 8 বছরের মধ্যে উপকূলীয় এলাকায় কয়েকটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আয়ের উৎসগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে। জলবায়ুগত পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে কৃষিকাজ সেটি প্রায় পুরোপুরি বন্ধ। আবার পানিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে এবং বিভিন্ন রোগের কারণে মাছের চাষও কিন্তু আগের মতো সেরকম হচ্ছে না। জীবন নির্বাহের জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলোর প্রয়োজন, যেহেতু এগুলো কিছুই নাই ওখানে, সুতরাং সে তো এখানে থাকবে না। তবে উপকূলীয় এসব মানুষদের বাস্তুচ্যুতি ঠেকাতে সরকারকে এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ বিশ্লেষকদের। যদি মাইগ্রেন্ট হয়, তাহলে শহরে যে জায়গায় মাইগ্রেন্টরা যায় সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। এখন যদি আমরা এটা ভাবি যে না, আমরা এটা চলতে দেবো না, তাহলে ওদের জন্য একটা অল্টারনেটিভ লাইভলিহুডের ব্যবস্থা আমাকে করতেই হবে। সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্বাস্তু হওয়া মানুষগুলো বর্তমানে জীবন জীবিকার তাগিদে সপরিবারে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে, আবার অনেকে ভারতে আশ্রয় নিয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সুন্দরবনে গুলিতে নিহত হয়েছে আক্কাস নামে একজন। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। র্যাব 8-এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছিয়া খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন তারা। উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে বনদস্যু বাহিনীর সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালায়, এতে আক্কাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে 15টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত আক্কাস বনদস্যু সাগর সৈকত বাহিনীর প্রধান বলে জানিয়েছে র্যাব। জবাই করা পশুর হাড় ও ছোট চামড়া দিয়ে তৈরি হয় ওষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। দেশে তৈরি এসব পণ্য রপ্তানি হয় দেশের বাইরেও। আর পশুর উচ্ছিষ্ট অংশ সংগ্রহ, বেচা বিক্রির কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক শ্রমিক। বিশেষজ্ঞদের অভিমত, উন্নত প্রযুক্তি আর প্রয়োজনীয় প্রক্রিয়াজাত করা সম্ভব হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি গড়ে উঠতে পারে নতুন একটি শিল্প খাত এবং এখানে সুযোগ তৈরি হতে পারে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের। রিপোর্ট সাজিদ রাজুর।
মাথায় করে ঝাঁকায় ভরে হাড়গোড় এনে রাখা হচ্ছে স্তূপ করে। ঈদে সারা দেশে যে 40 লাখেরও বেশি পশু জবাই করা হয়েছে, এসব হাড়গোড় সেসব পশুর। ঈদ ছাড়াও সারা বছর যেসব পশু জবাই করা হয় তার হাড্ডি, পা, শিং, খুরও সংগ্রহ করা হয়। হাজারীবাগের এই দূষিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশুর বিভিন্ন উচ্ছিষ্ট অংশ সংগ্রহ করা হলেও এসব থেকেই তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, যা দেশের বাইরে রপ্তানি করে আয় করা সম্ভব বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এর পাশাপাশি আছে মাথা, কান, পা সহ বিভিন্ন অংশের ছোট চামড়া ও চর্বি। বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত শেষে এসব থেকেই তৈরি হয় নানা প্রয়োজনীয় পণ্য। চামড়া থেকে তৈরি হয় গ্লু, জিলেটিন, চর্বি থেকে প্রসাধনী সামগ্রী, ছোট ছোট চামড়ার অংশ দিয়ে জুতা, মানিব্যাগ সহ নানা পণ্য। লেজের লোম থেকে বিভিন্ন ধরনের ব্রাশ। হাড়ের ব্যবহার হচ্ছে ওষুধ শিল্পেও। একই সঙ্গে এই বর্জ্য উপাদানগুলোই হয়ে উঠেছে বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকার অবলম্বন। এটা পাটি আছে, পাটিয়ে চায়না লেজু, ওইটা স্যুপ বানায় খায়। এটা যে ক্যাপসুলে কভার হইব, জেলিটিং তৈরি হইব, শিং এগুলো দিয়ে বাংলাদেশের বাইরে যায়। চাবির রিং, প্যান্টের রিং, প্যান্টের বেল্ট এগুলো তৈরি হয়। চামড়া খাতের এই বিশেষজ্ঞের বক্তব্য, সুনির্দিষ্ট পদ্ধতিতে পশুর ফেলে দেয়া অংশের ব্যবহার নিশ্চিত করতে পারলে সংশ্লিষ্ট পণ্যে স্বাবলম্বী হবে দেশ। এগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করে সেগুলোকে যদি আমরা এক একটা ইয়েতে যদি ব্যবহার করি, তাহলে এক একটা শিল্পই গড়ে ওঠা সম্ভব। কোরবানির সময়ে যে পরিমাণ পশু জবাই হয় এবং সেগুলোর যদি আমরা ব্লাড কালেকশন করতে পারি, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। রক্ত থেকে আয়রন রিচ মেডিসিন তৈরি করা যেতে পারে, নেইল পলিশ, লিপস্টিক, এই ধরনের রঞ্জকে এগুলো ব্যবহার করা যেতে পারে। ক্রোমিয়াম সহ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে পশুর উচ্ছিষ্ট অংশ থেকে মাছ ও মুরগির খাবার তৈরি করা হলেও কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে বিধি ভঙ্গ করা হচ্ছে কিনা তা দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কড়া নজরদারির প্রয়োজন বলেও মত এই বিশেষজ্ঞের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লক্ষাধিক মানুষকে। সাম্প্রতিক বন্যায় কয়েকটি স্থানে ভাঙন, কাদা আর খানাখন্দক তৈরি হয় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। স্থানীয়দের অভিযোগ, জামুরকি ইউনিয়নের মূল সড়কটি আশপাশের 4টি ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম হলেও মেরামত হয়নি কয়েক দশকেও। ইউপি চেয়ারম্যানের দাবি, উপজেলা পরিষদ ও এলজিইডি সহ কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কাজ হয়নি। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ খসরু কর্মস্থল থেকে আগে ভাগে ফিরেছেন জরুরি প্রয়োজনে, কিন্তু রাস্তা পার হতে যে খেয়া নৌকার প্রয়োজন, সেই নৌকা নেই ঘাটে। অপেক্ষার সময় না থাকায় তাই পানি ভেঙেই চলতে হচ্ছে তাকে। মির্জাপুরের জামুরকি ইউনিয়নের আগধল্লা গ্রামের উপর দিয়ে বয়ে চলা এই রাস্তাটি 4 কিলোমিটার দীর্ঘ। এ পথে 4টি ইউনিয়নের কমপক্ষে 5000 লোক প্রতিদিন যাতায়াত করেন। মাত্র 1 কিলোমিটার পাকা সড়ক বাদে বাকি অংশ কাঁচা রাস্তা। এ কারণে বর্ষাকালে সড়কটি বেহাল দশায় থাকে। হাজার হাজার লোকের ভরসা তখন নৌকার ওপর। আর স্বল্প দূরত্বে নৌকা পাওয়া যায় না বলে অনেককেই বাধ্য হয়ে চলতে হয় কাদা পানি মারিয়ে। বাঙ্গা মোটামুটি 10-15 বছর যাবারিতে এরকম। সেই রাস্তাগুলোর খুবই খারাপ অবস্থা। একদিন বৃষ্টি হয়, 7 দিন যাতায়াত বন্ধ হয়ে থাকে। জনগণের দাবি, এলাকার বেশিরভাগ রাস্তাই বছরের প্রায় অর্ধেক সময় চলাচল অনুপযোগী থাকায় জনজীবনে এর ক্ষতিকর প্রভাব পড়ছে। নির্দিষ্ট টাইমে কোনো নৌকা পাওয়া যায় না, যাতায়াতের জন্য ঠিকমতো অফিস আদালত এবং কোর্ট কাছারিতে যেতে পারি না। 63 জনের মধ্যে 50 জন স্কুল আসতে পারে না। বই খাতা ভিজে যায় আর কাপড় চোপড় ভিজে যায়। 20 টাকা করে যান নাকি, 20 টাকা দিয়ে আহুন নাকি, 40 টাকা করে বড়াটি গেতে। মানে যাতায়াত না করতে পারলে আমরা ভাড়া মারতে পারি না, আমাদের বসে থাকতে হয়। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অথবা অন্য কোনো বড় প্রকল্প ছাড়া রাস্তা সংস্কার করা সম্ভব নয় বলে মনে করেন জনপ্রতিনিধি। উপজেলা পরিষদে আমরা কথা বলেছি, বিশেষ প্রয়োজন। তারপরে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট আমরা বিভিন্নভাবে তদবির করেছি। মূলত এটা এলজিডি বরাদ্দটা যদি না দেয় তাহলে তো এটা করা অসম্ভব। রাস্তাটির উন্নয়ন হলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস হিসেবে ব্যবহার, এমনকি আশপাশের কয়েকটি উপজেলায় যাতায়াত আরো সহজ হবে বলে দাবি স্থানীয়দের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, টাঙ্গাইল। মেঘনার করাল গ্রাসে বিলীন হচ্ছে ভোলার দক্ষিণের জনপদ ঢালচরের ঘরবাড়ি, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। ইতোমধ্যে ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে কাজ শুরু করেছেন তারা। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন ঢালচর চলতি বর্ষা মৌসুমে মেঘনার ভাঙনের মুখে পড়েছে ইউনিয়নের কেরামতগঞ্জ, শান্তিনগর সহ 5টি গ্রাম। গত 2 মাসে ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে এখানকার প্রায় 7 শতাধিক পরিবার। ভাঙনে সব হারানো মানুষগুলো রাস্তায় ও ম্যানগ্রোভ বনের আশেপাশে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে গত কয়েকদিন ধরে নদী ভাঙনের তীব্রতা বাড়ায় নতুন করে ঝুঁকিতে পড়েছে ইউনিয়নের 2টি বাজার, 3টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু ঘরবাড়ি। এরপরও কোনো পদক্ষেপ না নেওয়ায় আতঙ্কিত এখানকার বাসিন্দারা। ঝুরফি উড়িয়া কাগজ দিয়া বাসারি দিয়া আমরা থাকতেছি। নদীতে সব লয়ে গেছে বাড়িঘর, রাস্তার সাইডে থাকার কোনো জায়গা নেই, পশ্চিম ওইদিকে থাকার মতো এমন কোনো জায়গা নেই। খোলা আকাশের ভিতরে বাচ্চা কাচ্চা অনেক কষ্ট আছে। আমরা যে ঘর দুয়ার করুন এমনও কোনো পথ নাই। সরকার যদি কিছু মানুষ খেয়াল করতো, কিছু ঘর বাড়ি দিত, কিছু রিলিফ দিত, মানুষ খাই বাঁচত। আর জায়গা জন কিনবো যে কোনো মানুষের তো হইগো নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সার্ভে কাজ শুরু হয়েছে। সেখানে বিভিন্ন সার্ভে কাজ শুরু করেছে। সার্ভে শেষ হলে প্রকল্প হাতে নিয়ে এটার একটা প্রস্তাবনা তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো। যদি অনুমোদন হয় সেক্ষেত্রে বাস্তবায়ন করে ঢালচর রক্ষা করা সম্ভব হবে। এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্তদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের মাধ্যমে সহায়তার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। ঢালচরের পূর্ব দিকে আসলে প্রতি বছরই ভেঙে যাচ্ছে, এটি আমাদের জন্য অ্যালার্মিং। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের যে কোনো দুর্গত মানুষকে আমরা তাৎক্ষণিকভাবে সরিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি এবং এই সোশ্যাল সেফটি নেটের মাধ্যমেও তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তার চেষ্টা করছি। মেঘনার ভাঙনে গত 1 বছরে 2টি মাদ্রাসা, 5টি মসজিদ, 1টি কমিউনিটি ক্লিনিক, 1টি আশ্রয় কেন্দ্র ও 3টি আবাসন প্রকল্প সহ প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। সময় সংবাদ, ভোলা। লোকসানের আশঙ্কায় চামড়া বাড়িতেই মজুত করছেন যশোরের অধিকাংশ ব্যবসায়ী। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম বাজার রাজারহাটে মঙ্গলবার চামড়া কেনা বেচা হয়েছে একেবারেই কম। আর যারা বাজারে চামড়া বিক্রি করেছেন তাদের দাবি মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে তাদের। এ অবস্থায় চামড়ার মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। জুয়েল মৃধার তথ্য, শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের পাশে যশোর শহরতলির রাজারহাটে বসে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার হাট। শুধু স্থানীয় নয়, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এ হাটে চামড়া বেচাকেনা করেন। প্রতি বছর কোরবানির ঈদ পরবর্তী হাট জমজমাট হলেও এবারের চিত্র ভিন্ন। ট্যানারির মালিকদের বেঁধে দেওয়া মূল্যের কারণে লোকসানের আশঙ্কায় অন্য বছরের তুলনায় 1/3 চামড়া ওঠেনি হাটে। যারা চামড়া এনেছিলেন নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য পেলেও চামড়া প্রতি 700 থেকে 1000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে বলে দাবি তাদের। এভারেজ আমাদের পড়ে গেছে 80 টাকা 85 টাকা ফুট, এখন বলতেছে 50 টাকা 40 টাকা ফুট। আমাদের কোনো পুঁজি পাতাই থাকবে না, যে দাম দিচ্ছে এখানে অনেক টাকা লস হবে। আমি প্রায় 70,000 টাকার চামড়া কিনছি, আমার টাকা হয়েছে 45,000 টাকা। বারবার যদি এরকম ক্ষুদ্র ব্যবসায়িক মানে মার খেয়ে যায় তাহলে তো চামড়া চলবে না। ব্যবসায়ীরা জানান লোকসানের আশঙ্কায় চামড়া বাড়িতে মজুত করছেন তারা। বাড়ি আমাদের এখনো মাল আছে, এখন 200 টাকা পিস মাল আছে, তো আমরা এই দাম কম বলে আমরা আড়ে আনতে সাহস পাইনি। টাকা সুদে করে আমরা চামড়া কিনি, কিন্তু আমাদের এই চামড়ায় আমাদের প্রচুর টাকা লস হচ্ছে। সরকারের কাছে আবেদন করতেছি যে মালগুলো যাতে একটু দাম বাড়ায়, তাহলে আমরা একটু বাঁচতে পারবো। এই অবস্থায় খুচরা ব্যবসায়ীদের পুঁজি রক্ষায় চামড়ার মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ট্যানারি মালিকরা যে দাম দিয়েছে, গ্রামের ফড়িয়া এর অনেক বেশি দামে কিনে ফেলে এখন বাজার আসলে লস হচ্ছে। ঢাকার ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের কাছে অনুরোধ করব যে এই সাধারণ ব্যবসায়ীদের বাঁচানোর স্বার্থে দামটি আর একবার পুনর্নির্ধারণ করার জন্য অনুরোধ করব। ব্যবসায়ী সমিতির তথ্য মতে গত বছর কোরবানির পর এ হাটে 10 কোটি টাকার চামড়া বেচাকেনা হলেও এবার হয়েছে মাত্র 1.5 কোটি টাকার। সময় সংবাদ, যশোর। পাতামরা রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমনের চাষ, তাই ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের অনেক কৃষক। আর এর জন্য কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাবকেই দায়ী করছেন কৃষকরা। তবে কৃষি কর্মকর্তাদের দাবি, এতে ফলন বিপর্যয় হবে না। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাক্ষণ মাঠে ব্যস্ত কৃষক।
তারপরও অতিবৃষ্টি আর পোকার কারণে সবুজ ধানের ছড়া শুকিয়ে খড় হয়ে যাচ্ছে। পোকা দমনে নানা কায়দায় কাজ করলেও তাতেও কাজ হচ্ছে না। রোগ দমনে অনেক গ্রামেই দেখা মেলেনি কৃষিকর্তাদের। ধানের পাতা শুকিয়ে মাঠের পর মাঠে যখন এই অবস্থা, তখন ধান থেকে কৃষকের হিসাবে অন্ধকার নামছে। কি ব্যায়াম হচ্ছে না আমরা কেমন করে বলবো, আমরা তো জানছি না, বুঝছেন। পাতাগুলো হলুদ হয়েছে নিচে, আর প্রচুর পচনের সমস্যা, ফড়িং চুষা, যে আপনার শীষগুলোকে চুষে নিয়ে পাতানো হয়েছে ধান। অনেক গ্রামে রোগাক্রান্ত মাঠ থেকে আগাম যেটুকু ফসল ঘরে উঠেছে, পরিশ্রম শেষে তার ন্যায্য মূল্য নিয়েও শঙ্কা রয়েছে কৃষকের। ধানের যে মূল্য, তাতে পার বিঘা জমিতে কৃষকের 3,000 থেকে 3,500 টাকা ঘাটতি পড়বে, লস হবে। 1 মণ ধান লেগে যায় 2টা লেবারের পিছনে। কাজী আমরা কৃষি মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আর আমনের আবাদে এই দুরবস্থার জন্য মাঠ কর্মীদেরকেই দুষলেন কৃষকেরা। কৃষি অফিসাররা যেতে আমরাকে আসে বলতো কি দিলে কি উপকারটা হবে, সেটা তো আমরাকে বলছে না। কিছু কর্মকর্তা আমাদের এখানে আসেনি, কি বীজ দেওয়া লাগবে না লাগবে এটা কোনো সময় আসে আমাদেরকে বলেনি। তবে সীমাবদ্ধতার কথা বলে এই অবস্থায় আমনের বিপর্যয় হবে এমন কথা মানতে নারাজ কৃষি কর্মকর্তারা। ফলন বিপর্যয়ের সম্ভাবনা নেই, আর আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতেছি। চাষিরা কিন্তু আক্রমণ হচ্ছে, নিয়ন্ত্রণ করছে। কেউ যদি বলে যে আমি আমার এসওদেরকে এই গ্রামে পাচ্ছি না, তাহলে আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি। জেলায় এবার ৭২,৩২৬ হেক্টর জমিতে ১,৮৯,৫২৮ মেট্রিক টন আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষকের সন্তান তুল্য ফসলে পোকার আক্রমণে নষ্ট হয়েছে আমনের আবাদ। খরচের তুলনায় উৎপাদন ভালো না হওয়ায় তাই কপালে ভাঁজ পড়েছে বরেন্দ্র অঞ্চলে কৃষকের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঈদের কয়েকদিন পরও দর্শনার্থী মুখর রাজধানী সহ আশপাশের পার্কগুলো। এসব বিনোদন কেন্দ্রে সাধারণ সময়ের চেয়ে ঈদের এই সময়ে দর্শনার্থীর সমাগম বেড়েছে 4 থেকে 5 গুণ। উৎসব উপলক্ষে ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক বিভিন্ন অফার দিলেও শিশু পার্কগুলোতে নেই কোনো বিশেষ ছাড়। তাই শিশুদের বিনোদনের জন্য প্রবেশ টিকিট সহ রাইড কুপনের দাম কমানোর দাবি জানালেন শিশু মেলায় আসা অভিভাবকরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। উৎসবের উচ্ছ্বাসে মাতোয়ারা নগরবাসী, নানা বয়স, ভিন্ন সম্পর্ক, তবে উৎসব উদযাপনের ভাষা যেন এখানে খুব ভালো লাগে, অনেক এনজয় করতেছে, অনেক মজা হইতেছে। অনেকদিন পর এসেছি পরিবারের সাথে, ছুটি পেয়েছি অনেকদিন পর। 2 দিন বেশি ছুটি নিয়ে বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি। ভরপুর এমন বিনোদন উপভোগে দর্শনার্থীদের ফ্যান্টাসি ও নন্দন পার্কে দিচ্ছে প্যাকেজ টিকিট সহ বিভিন্ন অফার, যেখানে বিভিন্ন ক্যাটাগরির টিকিট বিক্রি বেড়েছে অন্য সময়ের চেয়ে প্রায় 5 গুণ। 7,000 to 8,000 দর্শক পার ডে আসছেন। ইকোনমিক্যাল প্যাকেজ হচ্ছে 620 টাকার। এই প্যাকেজে পার্কে এন্ট্রি এবং ড্রাই পার্কের সকল রাইড এবং ওয়াটার ওয়ার্ল্ডের যে যত রাইড আছে সবগুলো তারা ইচ্ছামতো ব্যবহার করতে পারছেন। 1,500 টাকার প্যাকেজে আপনি ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, হেরিটেজ পার্ক সব রাইড করতে পারছেন, সব জায়গায় যেতে পারছেন, দুপুরে খানা খেতে পারছেন। শুক্রবারে যদি আপনি 2,000 লোক হয়, তাহলে এই সময় দেখা যাচ্ছে 8,000, 9,000, 10,000। উৎসব উদযাপনে পিছিয়ে নেই শিশুরাও। ঈদের দিন বিকেল থেকেই জমজমাট রাজধানীর শিশু পার্কগুলো। তবে টিকিটের উচ্চ মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিশু মেলায় আগত অভিভাবকরা। বাচ্চাদের শখ কখনো মিটানো এখানে সম্ভব না। 50 টাকা তো টিকিট ওইখানে নেয়, আর এখানে প্রত্যেকটা জায়গায় উঠলেই 30 টাকা করে টিকিট। এখন আমাদের দর্শনার্থী সংখ্যা 7 থেকে 8,000। মনে করি যে অন্যান্য যে পার্কগুলো আছে তাদের তুলনায় আমাদের টিকিট, শিশুদের বিবেচনায় আমরা টিকিটের মূল্যকে নিচে রাখার চেষ্টা করেছি। অকেশনগুলিতে 50 থেকে প্রতিদিন 40 থেকে 50-60 হাজার লোক ঢুকে। প্রবেশ টিকিট 8 টাকা এবং কুপন হলো 6 টাকা দামে, একই, সবসময় একই থাকে। উৎসব উপলক্ষে শুধু অফার নয়, আরো বেশি বিনোদনের ব্যবস্থা করার দাবি দর্শনার্থীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বয়ঃসন্ধিতে পা দেওয়ার আগেই এখনো রংপুরের বিভিন্ন এলাকায় শিশু কিশোরীদের বিয়ে দেওয়া হচ্ছে।
এতে একদিকে যেমন ওই সব শিশু কিশোরীদের শারীরিক, মানসিক ও আবেগে নেতিবাচক প্রভাব পড়ছে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। মূলত যৌন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা ও অসচেতনতার কারণেই এমনটা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্যই পরিস্থিতি মোকাবেলায় অভিভাবকদের সচেতনতা জরুরি বলেও অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাকিল মাহমুদের তোলা ছবিতে রিপোর্ট করছেন মানিক সরকার। যে বয়সে বাড়ির উঠোনে খেলার কথা ছিল আরিফার, অজ্ঞতা আর অসচেতনতার কারণে সে বয়সেই সে পরিচর্যা করছে পুতুলেরই মতো ফুটফুটে এক প্রতিবন্ধী সন্তান নিয়ে। মাত্র 10.5 বছর বয়সে তাকে বিয়ে দিয়েছিল তার বাবা মা। আরিফা জানতো না অপরিণত বয়সে বিয়ে করলে তার কি পরিণতি হতে পারে। এমন চিত্র কোনো প্রত্যন্ত গ্রামের নয়, রংপুর মহানগরের 31 নং ওয়ার্ড দর্শনা এলাকার। 3টে মেয়ে, এখন আমার অভাব কারখানা, এখন আমি ওই জন্যে একটা মেয়ে বিয়ে দিয়েছি। 2 বছর পর আমার কন্যা সন্তান হয়। কন্যা সন্তানটি প্রতিবন্ধী, স্বাভাবিক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তাকে নিয়ে আমি করে খাই। তারপর এখন আমার স্বামীর বাড়িতে আমি কষ্ট, সুখ হোক দুঃখ হোক করে খাচ্ছি। অল্প বয়সে বাচ্চা বিয়ে দিছি, তার খেসারত এখন আমরা ভুগিছিল। বিশেষজ্ঞরা বলছেন শুধু অসচেতনতাই নয়, বয়সন্ধিকালে প্রতিনিয়তই যৌন হয়রানির শিকার হচ্ছে শিশু ও কিশোরীরা। এতে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে ড্রপ আউট এবং বাল্য বিয়ের সংখ্যা। অল্প বয়সে একটা মেয়ে ইপটিজিং এর ভয়ে বা যৌন হয়রানির ভয়ে যে পরিজন তাকে যে বিয়ে দিয়ে দিল, এইটার ফলে কি হচ্ছে যে একটা মেয়ে কিন্তু সে মারাত্মক একটা হুমকির সম্মুখীন হচ্ছে এবং আলটিমেটলি কিন্তু বাবা মাও একটা সমস্যা ফেস করছে যে ওই মেয়েটা তো শ্বশুরবাড়িতে ঘর করতে পারছে না। আর চিকিৎসক বলছেন বয়সন্ধিকালীন শিশু কিশোরীরা যাতে বিপথে না যায় সেজন্য তাদের সচেতন করতে বাবা মার পাশাপাশি শিক্ষকদেরও বন্ধুর মতো ভূমিকা রাখতে হবে। এই ধারণা একেবারে না দেওয়ার ফলে আমরা যেটা খুবই খারাপ একটা অবস্থার দিকে যাচ্ছি, বর্তমানে জরায়ুর ক্যান্সার অনেক বেড়ে গেছে। কেন হচ্ছে? এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান না থাকার জন্য। ইউনিসেফ প্রকাশিত প্রোগ্রেস ফর চিলড্রেন অ্যাচিভিং দ্য MDG উইথ একুইটি প্রতিবেদনে বলা হয়েছে এখনো বাংলাদেশের গ্রামাঞ্চলে 69% নারীর 18 বছর বয়স হওয়ার আগে এবং একই বয়সের 5% ছেলের বিয়ে হচ্ছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপি জামায়াতের উপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 9 মাস পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে গণমাধ্যম কর্মীদের সামনেই মন্তব্য করেন তিনি। ঢাকায় একজন ইতালীয় নাগরিক যে দুর্বৃত্তের আততায়ীগুলিতে নিহত হয়েছেন তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটার অত্যন্ত খারাপ হয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে। উদরপিণ্ডি বুধর ঘরে ওনারা সবসময় দিয়ে থাকেন এবং যখন ব্যর্থতা আসে তাদের সুশাসনের, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তখন নিঃসন্দেহে তারা অন্যের উপরে দোষারোপ করে সেখান থেকে তাদের দায়িত্ব থেকে তারা দূরে সরে যেতে চান। দেশের বাইরের খবর। তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের বিমানবন্দর প্রায় দখল করে নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। শহরটি পুনর্দখল করতে অভিযান শুরু করেছে আফগান নিরাপত্তা বাহিনী। সেখানে তালেবান যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগান নিরাপত্তা বাহিনীর স্থল অভিযানে সহায়তা করতে সেখানে প্রথমবারের মতো বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সোমবার কুন্দুজের প্রধান 3টি প্রবেশপথ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান জঙ্গিরা। এরপর শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো দখলের পাশাপাশি কারাবন্দী কয়েকশো জঙ্গিকে মুক্ত করে তারা। পরে এক টুইটার বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কুন্দুজ শহরের বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে তার যোদ্ধারা। এরই প্রেক্ষিতে বিমানবন্দর এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করে সরকার। এর আগে কুন্দুজের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 পুলিশ কর্মকর্তা সহ 25 তালেবান জঙ্গি নিহত হয় বলে জানানো হয় গণমাধ্যমের খবরে। আসাদ সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ালেই সিরিয়া থেকে আইএস দমন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে মঙ্গলবার তিনি কথা বলেন। এর আগে সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইএস দমনে সিরীয় সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে পার্শ্ব বৈঠক শেষে পুতিন কথা জানান। এরপরই পুতিনের সঙ্গে ভিন্নমত পোষণ করে বারাক ওবামা সিরীয় সার্বিক পরিস্থিতি উন্নয়নে আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এছাড়া আইএস দমন করতে সামরিক শক্তি আরও হবে। খেলার খবর। ক্রিকেটের পর এবার বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। 17 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা সকারসদের, কিন্তু নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন AFF ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন করেছে, এমনটাই দাবি দেশটির গণমাধ্যমের। যদিও এমন খবর ভিত্তিহীন বলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে সোমবার রাজধানীতে ইতালির নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশ ফুটবল দলের 3 ইতালিয়ান কোচকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাফুফে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল আসছে না এরকম যে শঙ্কার কথা বলা হচ্ছে বা এরকম যে একটি ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এটা এনশিওর করতে চাই ইটস টোটালি এ বেজলেস ইস্যু, ইটস টোটালি এ বেজলেস ইনফরমেশন। ম্যাচটি হচ্ছে এবং আমরা প্রিপেয়ার্ড রয়েছি এবং আশা করি জমজমাট একটি ম্যাচ আমরা জাতিকে উপহার দিব। আমাদের যে ইতালিয়ান প্রধান প্রশিক্ষক রয়েছেন মিস্টার ফ্যাবিও লোপেস এবং তার সাথে যারা আরও 2 জন প্রশিক্ষক রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ফিটনেস কোচ, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, যেহেতু তারা সাভার বিকেএসপিতে রয়েছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তারা যেন একটু সাবধানতার সাথে চলাচল করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আগামী মাসের বাংলাদেশ সফর অনিশ্চিত। খেলোয়াড়দের রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ টিম অস্ট্রেলিয়ার। বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক, নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। মিনার ট্র্যাজেডিতে এখনো অন্তত 138 বাংলাদেশি নিখোঁজ, নিহত 28 নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। হজ এজেন্সির ফাঁদে পড়ে বিপাকে শতাধিক বাংলাদেশি হাজি। বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা সূচকে 2 ধাপে গিয়েছে বাংলাদেশ। 140টি দেশের মধ্যে এখন অবস্থান 107-এ, সিপিডির রিপোর্ট প্রকাশ। এবং আগামী মাসের প্রথম সপ্তাহে গেজেটে অন্তর্ভুক্ত প্রকাশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে করুন 164 নম্বরে। এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 164 নম্বরে। সঙ্গে থাকুন।